সব বাধা পেরিয়ে এবার পর্ণাকে বিয়ে করলো সৃজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জেঠিকে কৃষ্ণা ফোন করে। তখনই কৃষ্ণার ফোনটা রিসিভ করে জেঠি বলতে থাকে, হ্যাঁ বল। তখনই কৃষ্ণা বলতে থাকে, এ কি বর্দি, তুমি কোথায়? তখনই জেঠি বলতে থাকে, আমি মন্দিরে এসেছি। তখন কৃষ্ণা বলে, মন্দিরে গেলে আমাকে বলতে পারতে, কেন গেছো মন্দিরে? তখনই জেঠি রাগ করে বলতে থাকে, মন্দিরে মানুষ কিসের জন্য আসে? তখন কৃষ্ণা বলে, না না, কোনো শব্দ পাচ্ছি না তো আশেপাশে, তাই বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখি। এই বলে রেখে দেয় কৃষ্ণা। তখনই জেঠিকে পর্ণা বলতে থাকে, আচ্ছা আপনি, ঠাম্মি, আপনি কাকে মিথ্যে কথা বললেন? আপনি তো এখানে এসেছেন, তাহলে আপনি মন্দিরের কথা কেন বললেন? তখনই জেঠি চমকে যায় আর মনে মনে বলতে থাকে, সৃজন বাবা তুই কই রে, তাড়াতাড়ি আয়। ছোটবেলায় স্কুলে পরীক্ষা দিতে গিয়েও এতটা চিন্তা করিনি, এতটা টেনশনে পড়িনি, ভয় পাইনি যতটা তোর বউয়ের কথার কথার পেঁচে পড়ে আমি ভয় পাচ্ছি। তুই তাড়াতাড়ি ছুটে আয়। এদিকে পর্ণা জেঠির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সৃজন বরের বেশে গাড়িতে ওঠে। তখন অভিও সাথে ওঠে। তখন ও সৃজন বলতে থাকে, তাড়াতাড়ি চল, গাড়ি করে চল, যেতে হবে তো। তখন অভি বলে, হ্যাঁ হ্যাঁ, গাড়ি একদম পঙ্খিরাজের মতো চলবে। তখন সৃজন বলে, তাড়াতাড়ি যা, ওইদিকে জেঠির কি অবস্থা কে জানে। তারপর দেখা যাবে গাড়ি একটুখানি চলতেই গাড়ি বন্ধ হয়ে যায়। তখন সৃজন বলতে থাকে, এটা কি ঠিক করেছিস অভি? আজকে শুধু বিয়েটা ভালো ভালো আমি করি, তারপরে দেখবি তোদের কি অবস্থা করি। তাড়াতাড়ি গাড়ি চালা। তখনই ড্রাইভার বলতে থাকে যে গাড়িটা না ঠেলতে হবে। তখন সৃজন আর অভি মিলে গাড়ি ঠেলতে থাকে। ওইদিকে দেখা যাবে জেঠি পর্ণাকে বলতে থাকে, আর কি বলবো, এ হলো আমাদের অভির পিসি। বয়স্ক মানুষ তো, বিয়ের কথা শুনলেই খালি বিয়ের কথা বলে, বিয়ে করতে চায়। এই বয়সে কি আর ওর গলায় কেউ মালা দেবে? তাই আর কি ওকে বিয়ের কথা আমি বলি না। অভিও তো অভির পিসিকে বিয়ের কথা জানায়নি। এই বলেই কান্নাকাটি করতে থাকে জেঠি। তখনই পর্ণা বলতে থাকে, থাক থাক ঠাম্মি, আপনারা কাঁদতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, আমার কেন এত সন্দেহ হচ্ছে, বয়স্ক মানুষ মিথ্যে কথা তো আর বলবে না, কিন্তু কেন আমার কাছে এমন লাগছে বুঝতে পারছি না। তারপর দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে যে বড়দি হঠাৎ করে মন্দিরে চলে গেল একা একা। এইদিকে বাড়ির ছেলে মেয়েগুলো বাড়িতে কেউ নেই। আর বাড়িতে এই সময়টাতে কত হইচই করে ওরা, কিন্তু কেউ নেই, বাড়িটা একদম ঠান্ডা। কোথায় গেল সবাই, কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা আমি বরং সৃজনকে ফোন করি। তখন সৃজন গাড়ি ঠেলছিল। তখনই কৃষ্ণা সৃজনকে ফোন করে। তখন সৃজন ফোনটা বের করে বলতে থাকে যে মা আবার এখন ফোনটা কেন করলো। তারপরে অভি বলতে থাকে, ফোনটা রিসিভ করো, রিসিভ করো। তারপরে সৃজন ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ মা বলো। তখন কৃষ্ণা বলে, এ বাবু তুই কই রে? তখন সৃজন বলতে থাকে, আমি তো ব্যায়াম করছি। তখন কৃষ্ণা বলে, এমন সময় তুই ব্যায়াম করছিস? তখন সৃজন বলে, হ্যাঁ আর কি করব। তখন কৃষ্ণা বলে, একদম মিথ্যা কথা বলবি না, বল তুই কোথায় আছিস। তখনই সৃজন বলতে থাকে, আসলে মা তোমাকে বলতে চাইনি, আমরা না তাস খেলছিলাম ক্লাব ঘরে, তাই তাই আর কি। তখন কৃষ্ণা বলে, তুই যেখানেই থাকিস না কেন, তুই এখনই বাড়িতে আয়। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। তখন কৃষ্ণা বলে, তোর মনে আছে তো আমার মাথার দিব্যি খেয়ে তুই বলেছিলি যে তুই পর্ণার কাছে যাবি না, পর্ণাকে বিয়ে করবি না। তখনই সৃজন মনে করে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা মনে আছে। তারপরে ফোনটা রেখে দিলেই অভি বলতে থাকে, তাড়াতাড়ি করো সৃজন দা। তখন সৃজন বলে, হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই বলে সৃজন আর অভি আবার গাড়ি ঠেলতে থাকে। ওইদিকে কৃষ্ণা বলতে থাকে, কি জানি সৃজন ক্লাব করে আছে, ওই কোনো চিৎকার চেঁচামেচি তো শুনলাম না। ওই ছেলেগুলো তো সবসময় চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই বলে কৃষ্ণা সন্দেহ করতে থাকে। তারপরে অন্যদিকে দেখা যাবে ঠাম্মি পর্ণাকে বলতে থাকে, দিদি ভাই চল আমার সাথে। তখন পর্ণা বলে, কোথায় ঠাম্মি? তখন ঠাম্মি বলে, তুই আমার নাত বউ হবি আর তোকে কিছু আমি দেব না, এটা কি হতে পারে? চল চল। তখন পর্ণা বলতে থাকে, না না ঠাম্মি, কিছু দরকার নেই আমার। তখন ঠাম্মি বলতে থাকে, বেশি কথা বলবি না, বলেছি দেব, দেব, তাহলে চল। তখন পর্ণা বলতে থাকে, তাহলে দিলে বাইরে যেতে হবে কেন ঠাম্মি? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ বাইরে যেতে হবে, চল। তখন পর্ণা বলে, তাহলে বিয়েটা আগে হয়ে যাক। তখনই ঠাম্মি চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে এত কথা বলে নতুন বউ, এত কথা বলতে হয় না, যেতে বলেছি, চল আমার সাথে। তখনই পর্ণা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাম্মি, রাগ করবেন না। এ বলে নিজের ফোনটা হাতে নিয়ে নেয়। তখন বলে, পূজাকে বলবো আমি? তখনই জেঠি আরো রেগে যায়। তারপরে পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে চলুন। এই বলে ঠাম্মির সাথে বাহিরে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে কৃষ্ণা সৃজনের কথা বিশ্বাস না করে ক্লাব ঘরে যায়। তখন ক্লাব ঘরের বাহিরে তালা লাগানো দেখেই কৃষ্ণা বলতে থাকে, আমি ঠিক যেটা ভেবেছিলাম, বাবু আমাকে মিথ্যা কথা বলেছে।
দাঁড়াও, বাবুর বাবাকে ফোন করে দেখি সে কোথায় আছে। এই বলে সৃজনের বাবাকে ফোন করতে থাকে কৃষ্ণা। ওইদিকে অভিমন্যু পুরোহিতদের তাড়া দিতে থাকে আর বলতে থাকে, আর কতক্ষণ লাগবে? কতক্ষণ আমাকে বিয়ের মণ্ডপে এভাবে আটকে রাখবেন আপনারা? তাড়াতাড়ি করুন। তখন পূজা বলতে থাকে, ক্যাপ্টেন, একটু একটু ধৈর্য ধরুন না। তারপরে দেখা যাবে চয়ন মন্ত্র পড়তে থাকে। তখনই সৃজনের বাবার ফোন আসে। তখন কৃষ্ণার ফোন দেখেই সৃজনের বাবা ফোনটা রিসিভ করে না আর মনে মনে বলতে থাকে, আবার কৃষ্ণা কেন ফোন করলো এমন সময়? না না, ওর ফোন রিসিভ করা যাবে না। কিন্তু কৃষ্ণা বলতে থাকে, ফোন রিসিভ করলো না, আমিও ফোন দিতেই থাকবো, দেখি কখন রিসিভ না করে পারে কি করে। তখন আবার কল দিলেই সৃজনের বাবা বলতে থাকে, না, এবার তো ফোনটা রিসিভ করতে হবে। তখনই সৃজনের বাবা ফোনটা রিসিভ করেই কৃষ্ণাকে বলতে থাকে, বলো। তখন কৃষ্ণা বলে, তোমরা কোথায় আছো? তখনই সৃজনের বাবা বলে, কেন? তোমাকে কেন বলতে হবে? তখন কৃষ্ণা বলতে থাকে, সানাই বাজছে কেন? তখনই সৃজনের বাবা কৃষ্ণার উপর রেগে যায় আর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, আমি আরেকটা বিয়ে করতে এসেছি, বুঝতে পেরেছো? বাংলা কথায় যখন কথা বলতে থাকে তখনই অভিমন্যু সহ বিয়ের মণ্ডপে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সৃজনের বাবার দিকে। তারপর ফোনটা রেখে সৃজনের বাবা অবাক হয়ে অভিমন্যুর দিকে তাকিয়ে থাকে। তখনই অভিমন্যু বলতে থাকে, এ কি, আপনারা তো স্পষ্ট বাংলা ভাষায় আপনি কথা বললেন, তাহলে যে আপনারা বললেন উড়িয়া ব্রাহ্মণ আপনি? তখনই সৃজনের বাবা অবাক হয়ে যায়। তখন চয়ন সময়টা দেখেই বলতে থাকে, এই রে, এখনই আমাদেরকে ভাগতে হবে। তখন সৃজনের বাবাকে চয়ন বোঝায় যে কাজ হয়ে গেছে। বুঝিয়েই চয়ন বলতে থাকে, আমাদের দিয়ে হচ্ছে না, আমরা এখন চলে যাই, অন্য অন্য পুরোহিত এনে তারপরে আপনাদের বিয়ে পড়ান। এই বলেই সৃজনের বাবাকে নিয়ে চয়ন ওখান থেকে পালিয়ে যায় আর বর্ষারাও ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে অভিমন্যু বলতে থাকে, এ কি, এখন কি হবে? তখন পূজা বলে, আরে পুরোহিত কোথায় গেল? আর তখনই পূজা বলতে থাকে, আচ্ছা ক্যাপ্টেন, আমি পর্ণাকে ডেকে আনি, আপনি বরং এদিকটা সামলান। ঠিক তখনই ঈশা মানুষের ভিড়ে গড়াগড়ি খেতে খেতে অভিমন্যুর কাছে আসে, এসে অভিমন্যুর পাটা ধরে ফেলে। তখনই অভিমন্যু বলতে থাকে, এ কি ঈশা, আপনি এখানে? আপনাকে না তাড়িয়ে দিলাম, আপনি কেন এসেছেন আবার? তখনই সুরভি বলতে থাকে, ছদ্মবেশ নিয়ে এসেছে ক্যাপ্টেন, বুঝতে পারছেন না? তখন ঈশা বলতে থাকে, দত্তবাড়ির লোকজন এই পুরো বাড়িতে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়েটা বানচাল করার জন্য, তাড়াতাড়ি কিছু একটা করুন। ঠিক তখনই পূজা আসার এসে বলতে থাকে, ক্যাপ্টেন, পর্ণা তো ওর ঘরে নেই। তখনই অভিমন্যু বলতে থাকে, পর্ণা? তখন ঈশা বলে, পর্ণাকে নিয়ে ওরা হয়তোবা পালিয়েছে, তাড়াতাড়ি কিছু একটা করুন, আমি আবার যাচ্ছি। এই বলেই ঈশা আবার ওয়াশরুমে চলে যায়। তখন অভিমন্যু বলতে থাকে সিকিউরিটি গার্ডদের, তাড়াতাড়ি করে সবগুলো গেট বন্ধ করো, পর্ণা যেন কোথাও পালাতে না পারে। ওদিকে দেখা যাবে জেঠি পর্ণাকে নিয়ে এগোতে থাকে। তখন পর্ণা বলে, এ কি ঠাম্মি, এদিকে কেন যাচ্ছেন? তখনই ঠাম্মি বলতে থাকে, আরে সোনার গয়না তো, সবকিছু গরম গরম বানিয়ে এনে এখানে দাঁড়াতে বলেছি, আমি পরিয়ে দেব, বুঝতে পেরেছিস? এই বলে ঠাম্মি সামনে এসেই বলতে থাকে, এই রে, সৃজনের গাড়ি কি আসেনি? তখনই অভিমন্যুরা পিছনে চলে আসে। তখন পর্ণা বলতে থাকে, এই তো অভিমন্যু স্যার। আর তখনই জেঠি দেখতে পায় যে সৃজনের গাড়িও চলে এসেছে আর পর্ণাকে সাথে সাথে ওখান থেকে টেনে নিয়ে গাড়িতে তুলে নেয়। আর ওইদিকে অভিমন্যু দৌড়ে এসেও পর্ণাতে ধরতে পারে না। তখন পর্ণা বলে, এ কি, কারা আপনারা, কেন আমাকে গাড়ি তুললেন? তখনই সৃজনকে দেখে পর্ণা চমকে যায় আর বলতে থাকে, আপনি আপনি এখানে কেন? তখন সৃজন বলতে থাকে যে, এসেছি আপনাকে বউ তুলে নিতে, বউ চুরি করতে। তখন পর্ণা জেঠিকে দেখে বলতে থাকে, জেঠি, আপনি এই বয়সে ছদ্মবেশ নিয়ে কেন আমাকে নিয়ে আসলেন বলুন তো? তখন সৃজন বলতে থাকে, আমি আপনাকে বিয়ে করব তাই। তখন পর্ণা বলে, না, এ করে বালি, আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না। তখন সৃজন বলতে থাকে, আমি তো করব, এখন আমরা বিয়ের মণ্ডপে গিয়েই থামবো। তারপরে দেখা যাবে সৃজন পর্ণাকে নিয়ে বিয়ে করে ফেলে।